ইসকন নিয়ে নজরুল ইসলাম খান, অন্য কোনো দেশে তারা মিছিল লং মার্চ কেন করে না? এবার বাংলাদেশ নিয়ে মমতার মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানালেন মির্জা ফখরুল। জানাবো আয়নাঘর এক ভয়ঙ্কর বন্দিশালা, এবং সর্বশেষ জানাবো আগরতলায় বাংলাদেশ দূতাবাসে হামলা, নামিয়ে ফেলা হয়েছে জাতীয় পতাকা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। ইসকন নিয়ে নজরুল ইসলাম খান, অন্য কোনো দেশে তারা মিছিল লং মার্চ কেন করে না? শেখ হাসিনার পতনের পর একটি সংগঠনের আন্দোলন ঘিরে ভারতের বিবৃতিকে পক্ষপাত বলে মনে করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ইসকনের প্রতি ইঙ্গিত করে তিনি প্রশ্ন রাখেন, দুনিয়ার বিভিন্ন দেশে তাদের শাখা আছে, বাংলাদেশ ছাড়া আর কোন দেশে তারা দাবি নিয়ে মিছিল কিংবা লং মার্চ কেন করে না, এখানে কেন করা হয়? নজরুল ইসলাম খান বলেন, এত বছর ধরে নির্যাতন নিপীড়ন চলল, তখন সংগঠনটি কেন প্রতিবাদ করলো না? শেখ হাসিনার পতনের পর নতুন সরকার আসার সঙ্গে সঙ্গে আন্দোলন কেন করতে হবে? তিনি বলেন, তারা এদেশের মানুষ হয়ে ভারতের সরকারের কাছে অনুরোধ জানায় বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য, অথচ জুলাই আগস্টে হাজারো মানুষকে মেরে ফেলা হয়েছে, তা নিয়ে তাদের কোনো বিবৃতি দেখলাম না। আইনজীবীকে মেরে ফেলা হলো, তা নিয়েও কোনো বিবৃতি নেই। একজনকে গ্রেফতার করলো বিবৃতি দেবেন, আর হাজার হাজার মানুষকে খুন করলে বিবৃতি দেবেন না? এটা পক্ষপাতমূলক। ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে লড়াই করতে দেশে বিদ্যমান সব রাজনৈতিক সংগঠনের মধ্যে ঐক্য গড়ে তোলার আহ্বান জানান নজরুল ইসলাম খান। তিনি বলেন, ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছাড়া ফ্যাসিবাদকে পরাজিত করা সম্ভব নয়। দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আমাদের দায়বদ্ধতা রয়েছে। যারা গণতন্ত্রের জন্য জীবন দিয়েছেন তাদের রক্তের সঙ্গে বেইমানি করা যাবে না। এবার বাংলাদেশ নিয়ে মমতার মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানালেন মির্জা ফখরুল। বাংলাদেশের জাতিসংঘে শান্তিরক্ষী পাঠানো নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রেখেছেন তা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি স্বরূপ মন্তব্য করে অবিলম্বে এই ধরনের বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, সকালে কয়েকটি পত্রিকায় একটা সংবাদ দেখলাম যে ভারতের রাজ্যের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যে উক্তি করেছেন বাংলাদেশ সম্পর্কে, সেই বিষয়ে আমি বক্তব্য না রেখে পারছি না। তিনি যে উক্তি করেছেন বাংলাদেশের শান্তি বাহিনী প্রেরণের, এটা সম্পূর্ণভাবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি একটা হুমকি স্বরূপ, এবং আমরা মনে করি এই বক্তব্যের মধ্যে দিয়ে নেতাদের যে দৃষ্টিভঙ্গি তা কিছুটা হলেও প্রকাশিত হয়েছে। মির্জা ফখরুল বলেন, সকালে কয়েকটি ভারতীয় পত্রিকায় একটা সংবাদ দেখলাম যে ভারতের রাজ্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যে উক্তি করেছেন বাংলাদেশ সম্পর্কে, সেই বিষয়ে আমি বক্তব্য না রেখে পারছি না। তিনি যে উক্তি করেছেন বাংলাদেশের শান্তি বাহিনী প্রেরণের, এটা সম্পূর্ণভাবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি একটা হুমকি স্বরূপ, এবং আমরা মনে করি এই বক্তব্যের মধ্যে দিয়ে নেতাদের যে দৃষ্টিভঙ্গি তা কিছুটা হলেও প্রকাশিত হয়েছে। মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষুণ্ণ হওয়া বা বিপন্ন হওয়ার যে অলীক কাহিনী ভারতীয় মিডিয়াগুলোতে প্রচারিত ও প্রকাশিত হচ্ছে তা কোনো মতেই গ্রহণযোগ্য নয়। আয়নাঘর এক ভয়ঙ্কর বন্দিশালা। আয়নাঘর নামটি শুনে অনেকেরই চোখের সামনে ভেসে উঠতে পারে স্বচ্ছ কাচে ঘেরা সুন্দর পরিপাটি একটি কক্ষ বা ঘর, অথচ বাস্তবতা বড়ই ভয়াবহ ও বিভীষিকাময় এক চিত্র প্রকাশ করে। বাংলাদেশের ইতিহাসে বিরোধী মত দমনে সবচেয়ে ভয়ঙ্কর এক নির্যাতন সেলের নাম আয়নাঘর। ফ্যাসিবাদী ওই স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে প্রথম আয়নাঘর নামক শব্দটি পরিচিতি পায়, তবে তার অস্তিত্ব নিয়েছিল এক ধরনের ধোঁয়াশা বা বিভ্রান্তি। আওয়ামী লীগ সরকারের চোখে চরম শত্রু বলে বিবেচিত হতো যারা, তাদের হয় খুন না হয় গুম করে রাখা হতো আয়নাঘরে। ঢাকা সেনানিবাসে অবস্থিত এই আয়নাঘর প্রতিরক্ষা বাহিনীর কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরোর দ্বারা পরিচালিত একটি গোপন আটক কেন্দ্র। এতদিন কিউবার অভ্যন্তরে মার্কিন সেনাদের গুয়ান্তানামো বে কারাগারের খবর কিংবা ইরাকে বেসামরিক ব্যক্তিদের জন্য আবু গারিব কারাগারের ভয়াবহ নির্যাতনের খবর বিশ্ববাসী জেনে এসেছে। এখন সেটি পুরনো খবর। বাংলাদেশে শেখ হাসিনা তার মতের বিরুদ্ধে যাওয়া ব্যক্তিদের শায়েস্তা করতে বাংলাদেশে সারা দেশে আয়নাঘরের মতো নির্যাতন সেল তৈরি করেছিলেন। যারা আয়নাঘরের বিভীষিকাময় নির্যাতনের শিকার হয়েছিলেন তারা এখন একে একে মুখ খুলে আয়নাঘরকে ব্যাপক পরিচিত করেছেন। জানা যায়, আয়নাঘরের মতো সারা দেশে ডিজিএফআই এর নিয়ন্ত্রণে অনেকগুলো বন্দিশালা ছিল। গুম সংক্রান্ত তদন্ত কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী আয়নাঘর নিয়ে মানুষের বিদ্যমান কৌতূহল খানিকটা মিটিয়েছেন। গুম বিষয়ে প্রাপ্ত সকল অভিযোগের তদন্ত এই কমিশন করবে। এই জন্য সেপ্টেম্বর মাসেই তারা আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে দিয়েছেন।
তার নেতৃত্বে গঠিত তদন্ত কমিশন 25 সেপ্টেম্বর বহুল আলোচিত আয়নাঘর বা বন্দিশালা পরিদর্শন করে। এরপর তারা 1 অক্টোবর ডিবি ও সিটিটিসির নিয়ন্ত্রণে থাকা বন্দিশালা পরিদর্শন করেন। এ সময় তারা আয়নাঘর সম্পর্কিত বেশ কিছু বিষয় জনসম্মুখে তুলে ধরেন। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী সংবাদ সম্মেলনে বলেন, বহুল আলোচিত এই আয়নাঘর বা জয়েন্ট ইন্টারোগেশন সেল ডিজিএফআই এর কম্পাউন্ডে অবস্থিত। দোতলা বিশিষ্ট বিল্ডিংটির নিচতলায় 20 থেকে 22টা সেল আছে। উপরের তলায়ও কিছু কক্ষ আছে। এসব স্থানে সারা দেশে থেকে গুম করা মানুষদের বন্দী করে রাখা হতো। তিনি বলেন, গুম সংক্রান্ত অভিযোগ সবচেয়ে বেশি র্যাব, ডিজিএফআই, ডিবি ও সিটিটিসির বিরুদ্ধে। সারা দেশে গুম হওয়া মানুষের প্রকৃত সংখ্যা কত তার সঠিক হিসাব জানা না গেলেও মাত্র 2 সপ্তাহে কমিশনের 400 অভিযোগ প্রাপ্তি প্রমাণ করে বিপুল সংখ্যক মানুষ গুম বা নিখোঁজ হয়েছেন। আয়নাঘরের ছোট ছোট 20 থেকে 22টি কুঠুরিতে গুম হওয়া মানুষদেরকে বন্দি করে রাখা হতো। তাদের সার্বক্ষণিক চোখ বন্ধ করে রাখা হতো। গুহার ভেতর দিন না রাতের কোনো পার্থক্য করা যেত না। তাদের খাবার, ঘুম ও অন্যান্য কাজকর্ম সারতে হতো চোখ বাঁধা অবস্থায়। এখানে অন্য বন্দীদের কেউ কাউকে দেখতে পেত না। দম বন্ধ করা মৃত্যুকূপে অনেকের বছরের পর বছর কেটেছে। কেউ কেউ সেখানে মৃত্যুবরণ করেছেন। বিশ্বের বিভিন্ন দেশে চরম স্বৈরাচার ও ফ্যাসিস্ট সরকারগণ বিরোধী মত দমনের নৃশংসতম পদ্ধতি প্রয়োগ করেও নিজেদের রক্ষা করতে পারেনি। শেখ হাসিনাও পারেননি। তাকেও ছাত্র জনতা ইতিহাসের আস্তাকুড়ে ছুঁড়ে ফেলে দিয়েছে। তার পতন ও পলায়নের পর সকল স্তরের মানুষের কাছে আয়নাঘরের ইতিহাস একটি চরম আলোচিত ও আগ্রহের বিষয়। যারা আয়নাঘরের বন্দিশালায় অন্ধকার প্রকোষ্ঠে নির্যাতনের শিকার হয়েছিলেন, তাদের দাবিকে সরকার বরাবরই অস্বীকার করে আসছিলেন। সরকারের পক্ষের কেউই এর অস্তিত্ব মানতে রাজি ছিল না। এখন নির্যাতিতদের অভিজ্ঞতা শুনে মিডিয়াগুলো আয়নাঘরের উপর সত্য অনুসন্ধানী প্রতিবেদন তুলে ধরছে। যদিও গুজব লীগের কারণে এখনো সাধারণ মানুষের মনে কিছুটা বিভ্রান্তি বিরাজ করছে। অন্তর্বর্তীকালীন সরকারকে বিতর্কিত ও ব্যর্থ করতে তারা হাজারো মিথ্যা তথ্য দিয়ে গুজব ছড়াতে সদা ব্যস্ত। আওয়ামী লীগের গুজব বাহিনী এখানে প্রচার করছে আয়নাঘর বলে দেশে কোনো কিছু ছিল না। এগুলো সবই ছাত্র জনতার বানানো কাহিনী। হাসিনার বিরুদ্ধে এগুলো ইউনূস সরকারের এক ধরনের ষড়যন্ত্র। তাই এই ধরনের নির্যাতন সেল বা নাম না জানা আয়নাঘর সম্বন্ধে মানুষের কৌতূহল মেটানো জরুরি। কেউ কেউ হয়তো প্রশ্ন করবেন, আয়নাঘরের ধারণা কি শুধুই মিথ বা কল্পকাহিনী, বাস্তব কিছু নয়? যদিও আয়নাঘরে বন্দী থাকা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও শিক্ষাবিদ মোবাশ্বের হাসান, সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান, ব্যবসায়ী অনিরুদ্ধ কুমার রায়, জামায়াতের মরহুম আমির অধ্যাপক গোলাম আজমের পুত্র ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি, মীর কাশেম আলীর পুত্র ব্যারিস্টার আরমান ও ইউপিডিএফ এর মুখপাত্র মাইকেল চাকমা সহ অনেকের দীর্ঘ বছর আয়নাঘরে বন্দিদশা থেকে বের হয়ে দিয়েছেন চাঞ্চল্যকর অনেক তথ্য। তাদের পূর্বাপর আরও অনেকে আয়নাঘরের বীভৎস ইতিহাস জনসম্মুখে তুলে ধরেছেন। আয়নাঘরের ইতিহাস এখন শুধু সামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়ক কোনো খবর নয়, এটি এখন মূলধারার অনেক মিডিয়ার খবর। পত্রপত্রিকা সহ অনেক চ্যানেলে এই সংক্রান্ত বিস্তারিত সংবাদও প্রকাশ করেছে। সুতরাং আয়নাঘরের অস্তিত্ব নাই বলে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের গুজবাবলির দাবি অবাস্তব ও ভিত্তিহীন। এই সংক্রান্ত তদন্ত কমিশন নেই সেই আয়নাঘর পরিদর্শন করে আরও বলেছে, আয়নাঘর সংশ্লিষ্ট অনেকগুলো গুরুত্বপূর্ণ আলামত ধ্বংস করা হয়েছে। জানা যায়, বন্দীদের অনেকে দেয়ালে তাদের হস্তাক্ষর, নাম, ঠিকানা, বিভিন্ন জনের কথা, ফোন নম্বর ইত্যাদি লিখেছিল। কিন্তু হাসিনার পতনের পর সেই দেয়াল পেইন্ট করে সবকিছু মুছে দেওয়া হয়েছে। তদন্ত কমিশন নির্ধারিত সময়ের মধ্যে তার তদন্ত রিপোর্ট সরকারের কাছে পেশ করবে। সেখানে কমিশন নিশ্চয়ই আয়নাঘরের সাথে সংশ্লিষ্ট যে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোনো সংস্থার সুস্পষ্ট প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা গ্রহণের সুপারিশ করবে। তদন্ত কমিশন তাদের মতো করে কাজ করুক। এর বাইরেও বর্তমান সরকারকে এই ব্যাপারে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে, যাতে করে ডিজিএফআই এর আয়নাঘর সদৃশ ডিবি সহ অন্যান্য বাহিনীর গোপন নির্যাতন সেল বা সকল গোপন বন্দিশালার অবস্থান ও সেখানে সংগঠিত নৃশংস নির্যাতনের ইতিহাস মানুষ সঠিকভাবে দেখতে ও জানতে পারে। এই জন্য এগুলোকে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া যেতে পারে। তার আগে এই স্থানগুলোকে যথাযথভাবে সংরক্ষণ করতে হবে, নিরাপত্তায় রাখতে হবে। এর কোনো চিহ্নই মুছে ফেলা যাবে না। যেখানে যা যা আছে যেভাবে আছে ঠিক সেভাবেই সংরক্ষণ করে সাধারণের দেখা ও জানার সুযোগ করে দেওয়া যেতে পারে। এগুলো নিঃসন্দেহে বাংলাদেশের রাজনীতিতে বেদনাদায়ক ইতিহাসের স্মৃতিচিহ্ন হিসেবে ভবিষ্যতে সাক্ষ্য বহন করবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।